4 দিনের সফরে যুক্তরাজ্য গেলেন প্রধান উপদেষ্টা। আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্ত চলছে, দোষী হলে গ্রেফতার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং এপ্রিলে নির্বাচন ধরেই রোডম্যাপ ঘোষণা করবে ইসি, বললেন উপদেষ্টা আসিফ। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। এ সময় ডক্টর ইউনূস রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। সফরসূচি অনুযায়ী 11 জুন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এছাড়া সফরকালে প্রধান উপদেষ্টা কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলেও আশা করা হচ্ছে। সফর শেষে আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। দোষী প্রমাণিত হওয়ার আগে কেউ যেন শাস্তি না পান, সেজন্যই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে, দোষী হলে গ্রেফতার করা হবে। সকালে রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কেউ যেন হয়রানির শিকার না হয়, যে কারণে যাচাই বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার পর যাচাই বাছাইয়ের এই কার্যক্রম দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য। মন্ত্রণালয়ের 3 সদস্যের কমিটি বিষয়গুলো দেখভাল করছে। ঈদুল আজহায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে মোটামুটি খুশি উল্লেখ করে তিনি জানান, ছোটখাটো ছিনতাই চুরি ছাড়া জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই। হ্যাঁ, রাস্তাঘাটে তো 2-1টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো আমি না করব না, কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে। 2-1টা ছোটোখাটো চুরি চেঁচামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের। এই জন্য আমি মোটামুটিভাবে খুশি। নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে। এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য যে ডেট দেয়া হয়েছে তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আসিফ মাহমুদ আরও বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমের গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন এটি দুঃখজনক। অনেকের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করে থাকেন। এ সময় স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকারে জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবাগুলো থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে বলা হবে বলেও জানান তিনি। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচনে সময় ক্ষেপণের উদ্দেশ্য থাকলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি যেহেতু ডিসেম্বরে নির্বাচন চায়, তাই এর বিরোধিতা করছে একটি পক্ষ। কিছু উপদেষ্টা মনে করে বিএনপি যা চায় তার বিরোধিতা করাই তাদের উদ্দেশ্য। এ সময় দেশে নতুন করে করোনার সংক্রমণে অন্তর্বর্তী সরকারের
তেমন পদক্ষেপ নেই বলে সরকারের সমালোচনা করেন রিজভী। পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল একেবারে দুই একটি, অধিকাংশ রাজনৈতিক দল আপনারা দেখেছেন, আপনার 12 দলীয় জোট এবং অন্যান্য ইন্ডিভিজুয়াল যে রাজনৈতিক দল প্রত্যেকেই ডিসেম্বরের নির্বাচন কথা বলেছেন। কথাটা তো কোনো অযৌক্তিক কথা না। তীব্র গরমের মধ্যেই রাজধানীবাসীর জন্য নতুন দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.5 এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দিনের এই তাপমাত্রা আরও বাড়তে পারে। আজ সকাল 7টা থেকে 6 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। পূর্বাভাস অনুযায়ী সকালে বাতাসের আর্দ্রতা ছিল 88%। এছাড়া গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে আগামী 11 জুন থেকে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সাভারের বেসিক শিল্প নগরী ট্যানারিতে এ পর্যন্ত 3.5 লাখের বেশি কোরবানির পশুর চামড়া এসেছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। দুপুরে সাভারের হেমায়তপুরের বেসিক শিল্প নগরীর হলরুমে ট্যানারি মালিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, চামড়ায় দেরিতে লবণ দেওয়ার কারণে চলতি বছর কোরবানির পশুর চামড়ায় অনেকে কাঙ্ক্ষিত দাম পাননি, তবে লবণজাত চামড়ার দর ঠিকই আছে। সরকার তৎপর ছিল বলেই এবছর খুব কম সংখ্যক চামড়া নষ্ট হয়েছে বলেও জানান উপদেষ্টা। পরে তিনি ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেডের ট্যানারির কাঁচা চামড়া পরিদর্শন করেন। ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে দেশে আর নির্বাচনী পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে চুয়াডাঙ্গার বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। বলেন, এপ্রিলে ঝড় তুফান, রোজা ও পরীক্ষা থাকবে, তাই সময়টি নির্বাচনের জন্য উপযুক্ত হবে না। বিএনপি চায় ডিসেম্বরের মধ্যেই ভোট হোক, দেরি হলেও যেন তা জানুয়ারির মধ্যেই শেষ হয়, সেই আশাও করেন তিনি। ফেব্রুয়ারির অর্ধেকের পর থেকে একেবারে এপ্রিল পার হয়ে গেলে আর পরিবেশ থাকবে না, এই ব্যাখ্যাটা মাথায় রেখে বিএনপি এবং প্রায় 50 অধিক রাজনৈতিক দল তারা ডিসেম্বরের মধ্যে এই সরকারকে নির্বাচনের সময় দিন ঘোষণা করার জন্য আহ্বান বা তাদের কাছে প্রত্যাশা করেছে। কিন্তু সরকার এপ্রিলের প্রথমার্ধে তাও তিনি ডেট উল্লেখ করেন। তো আমাদের এখনো সরকারের কাছে প্রত্যাশা, আহ্বান যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে যেন করা উদ্যোগ নেওয়া হয়, এটা এখনো আমরা সরকারের বলছি খুব বেশি হলে জানুয়ারি যেতে পারে। দৃশ্যমান সংস্কার হলে এপ্রিলের মধ্যে নির্বাচনে কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গি মোড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিগত দিনে নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার, কালো টাকার প্রভাব, পেশি শক্তির অপপ্রয়োগ সহ নানা অনিয়ম ঘটেছে। ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার চুরির মতো ঘটনা যেন আর না ঘটে। এবারে নির্বাচনে আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড চাই, যেখানে বড় বা ছোট সব দলই সমান সুযোগে সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারবে। এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়ন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই মাসের মধ্যেই আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আমাদের যে সমন্বয় কমিটিগুলো হচ্ছে এগুলো দেওয়া হবে। আমরা মনে করি যে জুলাইয়ের মধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা আমাদের আহ্বায়ক কমিটিগুলো দেওয়ার দিকে মনোযোগ দিব। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে বাবা শাহিনুর রহমান ও ছেলে সিফাত রহমানের মৃত্যু হয়েছে। দুপুরে সৈকতের কলাতলি পয়েন্টে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান,
নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রের বিপজ্জনক পয়েন্টে গোসল করতে নেমে বাবা ও ছেলের মৃত্যু হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে গত শনিবার ও গতকাল লাবণী পয়েন্টে গোসলে নেমে চট্টগ্রামের এক যুবক এবং সৈকতের শৈবাল পয়েন্টে মাছ ধরতে গিয়ে একজন পর্যটক ও স্থানীয় এক বাসিন্দার মৃত্যু হয়। লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা কাউসার আহমদ মিলনের মৃত্যুর ঘটনা রাজনৈতিকভাবে টেনে না নেয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি। একই সঙ্গে রাজনৈতিক সহাবস্থানের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। কারণ মাদক ও একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটে। ঘটনাটি সামাজিকভাবে নিষ্পত্তি বা জড়িতদের আইনগতভাবে বিচার হতে পারে। দুপুরে জেলা শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এই আহ্বান জানান। ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু বক্তব্য রাখেন। এ সময় শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, আমরা জামায়াতকে অনুরোধ জানিয়েছি ঘটনাটি যেন রাজনৈতিকভাবে না নেওয়া হয়। প্রকৃত ঘটনাকে আড়াল না করে যেন শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান থাকে, সেই ব্যাপারে আমরা এখনো আশা করছি অন্যান্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, দায়িত্বশীল হবেন এবং এই ঘটনাকে কোনোভাবেই রাজনীতিকরণের দিকে নেবেন না। কারণ রাজনীতিকরণের দিকে নিতে গেলে এটা এমন একটা পক্ষ বিপক্ষ তৈরি হবে, সমাজের মধ্যে হানাহানি বেড়ে যাবে এবং একটা রাজনৈতিক অস্থিরতা দেখা যাবে। খুলনা নগরীতে ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। সকালে নগরীর রূপসা সেতুর পশ্চিম প্রান্তে দারোগার লিজ নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইজি বাইক চালক রফিকুল ইসলাম ও যাত্রী তানজিল। পুলিশ জানায়, ভোরে চাঁদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। বাস থেকে নেমে তারা ইজি বাইকে করে রং সাইডে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বাগেরহাট থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইক চালক রফিকুল ও যাত্রী তানজিল নিহত হন। আহত হন আরও 4 যাত্রী। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। অভিবাসন বিরোধী তল্লাশির জেরে টানা 3য় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে যুক্তরাজ্যের লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভ দমনে শহরটিতে 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন করার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আরও সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, 3য় দিনে এসে আরও সহিংস রূপ ধারণ করেছে বিক্ষোভ। এদিন বেশ কিছু যানবাহনে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়। এদিকে ট্রাম্প দেশের শান্তি বজায় রাখার জন্য কোনো কাজ করছেন না উল্লেখ করে তিনি কেবল পরিস্থিতি উত্তপ্ত করে বিভক্তি তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। অন্যদিকে ট্রাম্প শুধু লোক দেখানো কাজ করছেন বলে অভিযোগ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমর। ইতালি থেকে গাজার উদ্দেশ্যে রওনা হওয়া ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে আন্তর্জাতিক জলসীমা থেকেই দখল করে নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের জন্য 12 জন মানবাধিকার কর্মী নিয়ে যাত্রা শুরু করা এই জাহাজটি পরিচালনা করছিল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে জাহাজটিকে সেলফি ইয়ট হিসেবে উল্লেখ করে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে মানবাধিকার কর্মীরা মূলত প্রচারের উদ্দেশ্যেই এই যাত্রা করেছেন। এদিকে FFC জানিয়েছে জাহাজটি দখলের পর সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে গত 2 মার্চ থেকে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় অনাহারে ভুগে বেশ কয়েকটি শিশুর মৃত্যু হয়। তারই প্রতিবাদে ত্রাণ সহায়তা নিয়ে গত 1 জুন ইতালির কাতানিয়া থেকে রওনা দেয় ম্যাডলিন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে।
জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা স্থানীয় এক কোচের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশন। অভিযুক্ত কোচ ব্লেসিং মাফুয়াকে সব কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়েছে। রাজার অভিযোগ, গত 1 জুন ভিগনে কাপ টুর্নামেন্টে ওল্ড হারারিয়ান্স ক্রিকেট ক্লাবে ম্যাচ শেষে মাঠ থেকে ফেরার সময় প্রতিপক্ষ দলের কোচ ব্লেসিং মাফুয়া তার প্রতি অবমাননাকর ও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন। যদিও সিকান্দার রাজা সরাসরি কারোর নাম উল্লেখ করেননি, তবে HMC এর চেয়ারপারসন তাফাজ্জোয়া মাডোরা নিশ্চিত করেন যে অভিযুক্ত ব্যক্তি ব্লেসিং মাফুয়া। এদিকে মাফুয়াকে আগামী মঙ্গলবার শুনানিতে অংশ নিতে বলা হয়েছে বলে জানান HMC এর চেয়ারপারসন তাফাজ্জোয়া মাডোরা। পোল্যান্ড জাতীয় দলের কোচ মিচেল প্রবিয়ার্জের সঙ্গে দ্বন্দ্বের জেরে জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রবার্ট লেভানডোভস্কি। বার্সেলোনার এই ফরওয়ার্ড জানিয়েছেন, কোচ দায়িত্বে থাকলে তিনি আর দেশের হয়ে মাঠে নামবেন না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি এই কথা জানান। বলেন, পরিস্থিতি এবং আস্থার অভাব বিবেচনায় নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন আগেই লেভানডোভস্কির জায়গায় ইন্টার মিলান মিডফিল্ডার জিয়েলিনস্কিকে অধিনায়ক ঘোষণা করেন কোচ প্রবিয়ার্স। এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েই জাতীয় দলের হয়ে খেলা বয়কট করেছেন লেভানডোভস্কি, এমনটাই ধারণা করছেন ফুটবল বিশ্লেষকরা। 36 বছর বয়সী লেভানডোভস্কি এ পর্যন্ত 158 ম্যাচে পোল্যান্ডের হয়ে করেছেন 85 গোল। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 4 দিনের সফরে যুক্তরাজ্য গেলেন প্রধান উপদেষ্টা। আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্ত চলছে, দোষী হলে গ্রেফতার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং এপ্রিলে নির্বাচন ধরেই রোডম্যাপ ঘোষণা করবে ইসি, বললেন উপদেষ্টা আসিফ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।